তাহলে সেটা বলছিলাম, তোদের সিলেবাসে আছে CC10 মেকানিক্স। দাঁড়া 1 মিনিট, এবার এই মেকানিক্সটাকে ভাঙা হয়েছে কটা পার্টে। দেখ, তোদের যদি 11-এর আইডিয়া আমি বলি, খালি চ্যাপ্টারগুলোর নাম বলি, তোরা কিন্তু কোর মেকানিক্স বলতে যে জিনিসগুলো বুঝদিস অ্যাকচুয়ালি কিন্তু মেকানিক্স সেটা নয়। মেকানিক্সের অনেকগুলো ব্রাঞ্চ আছে। মেকানিক্সের মেনলি দুখানা ব্রাঞ্চ। ফার্স্ট হচ্ছে স্ট্যাটিক্স, সেকেন্ড হচ্ছে ডাইনামিক্স বা ডিনামিক্স, যে যাই বলে, স্ট্যাটিক্স আর ডিনামিক্স। এবার পরবর্তীকালে এই ডিনামিক্সকেও দুভাগে ভাগ করা হয়। পরবর্তীকালে এই ডিনামিক্সকেও দুভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটা হচ্ছে আমার পার্টিকেল ডিনামিক্স, আর তারপরেরটা হচ্ছে আমার রিজিড ডিনামিক্স। প্রথমটা হচ্ছে পার্টিকেল ডিনামিক্স, সেকেন্ডেরটা হচ্ছে রিজিড ডিনামিক্স। এই হচ্ছে আমার মেকানিক্সের টোটাল কি বলে ক্লাসিফিকেশন। এবার ফার্স্ট প্রশ্ন, মেকানিক্সকে আমার এই দুভাগে অর্থাৎ স্ট্যাটিক্স আর ডিনামিক্সে ভাগ করতে হলো কেন? দেখ, আজকের ক্লাস আমি কিন্তু মেনলি ইন্ট্রোডাকশন দেবো, প্রায় 1 ঘন্টা আমি জিনিসটাকে বোঝাবো যে কনসেপ্টটা কি, কেন মেকানিক্স করব, তারপরে আমি কিন্তু চ্যাপ্টারে ঢুকবো। তো ফার্স্ট প্রশ্ন, আমরা মেকানিক্সকে স্ট্যাটিক্স আর ডিনামিক্স এই দুটো ভাগে ভাগ করেছি কেন? এনিওয়ান, কেউ কোনো আইডিয়া দিতে পারবি? চুপচাপ থাকিস না, পারলে বল, নালে আমি বলবো। তার মানে ব্যাপারটা মনে করে দেখ, ক্লাস 9-এ যখন তোরা এই চ্যাপ্টারটা, তোদের ক্লাস 9-এ এই টাইমটা ছিল টাইম অ্যান্ড স্পিড। যারা বেঙ্গলি মিডিয়ামে পড়েছে তাদের জন্য ছিল সময় ও গতি, আর যারা ইংলিশ মিডিয়াম তাদের ছিল বোধহয় টাইম অ্যান্ড স্পিড। এরকম চ্যাপ্টার পড়েছিলি ফিজিক্যাল সায়েন্সে, যেখানে ফার্স্ট তোরা ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন নিয়ে পড়েছিলি। সেখানে তোরা কি পড়েছিলি? কোনো একটা পার্টিকেল হোক বা তার বডি হোক, তার কত রকম অবস্থা দেখা যায়? দুটো। একটা হচ্ছে স্ট্যাটিক পার্ট, মানে সেই পার্টিকেলটা স্থির অবস্থায় আছে, অর্থাৎ স্থিতি, বাংলায় যারা পড়েছিলি স্থিতি। আর একটা হচ্ছে গতি, মানে আরেকটা হচ্ছে মোশন। যে কোনো পার্টিকেল আর বডির দুটো হয়, দুটো অবস্থা হয়, একটা স্ট্যাটিক কন্ডিশন আর একটা মোশন কন্ডিশন। মানে আইদার পার্টিকেল ইন ইকুইলিব্রিয়াম বা ফিক্স থাকবে, অর পার্টিকেলটা মুভ করবে। এবার এই স্ট্যাটিকটা হচ্ছে পার্টিকেল, মানে এই স্ট্যাটিক পার্টটাই হচ্ছে পার্টিকেল অলওয়েজ ফিক্স থাকবে বা অলওয়েজ ইকুইলিব্রিয়াম থাকবে। এবার শুধু পার্টিকেল নয়, এক্ষেত্রে আমি বডিও বলতে পারি। আইদার পার্টিকেল আর কোনো একটা বডি সবসময় ফিক্স থাকবে। তাহলে বলতো স্ট্যাটিক্স বলতে, মানে যদি আমি বলি স্ট্যাটিক্সের ডেফিনেশন কি, তাহলে কি উত্তর দেবো? স্ট্যাটিক্স হচ্ছে আমাদের মেকানিক্সের একটা এমন পার্ট, স্ট্যাটিক্স হচ্ছে মেকানিক্স সাবজেক্টটার এমন একটা পার্ট যে পার্টে প্রত্যেকটা বডি অর পার্টিকেল সবসময় ফিক্স থাকবে, বা এভাবেও বলতে পারি যে সাবজেক্টে প্রত্যেকটা বডি অর পার্টিকেল ইকুইলিব্রিয়ামে থাকবে। ইকুইলিব্রিয়াম মানে কিন্তু সাম্য। বাংলায় যারা সাম্য পড়েছিলি তাদের সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, মানে পার্টিকেলটা টাইম যত ইনক্রিজ করুক না কেন, পার্টিকেলটা কিন্তু একই জায়গায় ফিক্স থাকবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? রেসপন্স করবি? তাহলে ডিনামিক্সে এই সাবজেক্টটায় মেইনলি পার্টিকেলের কি জিনিস নিয়ে ডিসকাস করব? বল, তাহলে ডিনামিক্সে পার্টিকেলের কোন জিনিসটা নিয়ে ডিসকাস করব? মোশন। ডিনামিক্সে পার্টিকেলের কোন জিনিসটা নিয়ে কাজ করব? মোশন। মানে এখানে প্রত্যেকটা বডি আর পার্টিকেল ফিক্সড, এখানে প্রত্যেকটা বডি আর পার্টিকেল মুভ করবে। মেন আইডিয়া বোঝা গেছে? এবার দাঁড়া 1 মিনিট। এবার হচ্ছে দেখ, এবার হচ্ছে আমাদের সিলেবাসে কত মার্কস ক্যারি করছে সেই জায়গাটা আমি একটু দেখিয়ে দেবো। দেখ, আমাদের মেকানিক্সের সিসি তোরা জানিস 65 মার্কস।
তার মধ্যে স্ট্যাটিক্স থেকে আসবে 20 থেকে 25 মার্কস, স্ট্যাটিক্স থাকবে 20 থেকে 25 মার্কস, আর ডিনামিক্স থাকবে রিমেইনিং পার্ট, মানে ধরে নে 40 থেকে 45 মার্কস। স্ট্যাটিক্সে থাকবে 20 থেকে 25 মার্কস, ডিনামিক্সে থাকবে 25 থেকে 40 থেকে 45 মার্কস। এবার এখানে যে দুটো পার্ট আছে সেখানটা বলে দিই। এই যে পার্টিকেল বা পার্টিকেল ডিনামিক্স থেকে থাকবে ধরে রাখ 33 to 38 মার্কস, আর এখানে তাহলে থাকবে কত আমার, ওই 7 মার্কস। এই হচ্ছে আমার কথা, এই হচ্ছে তোদের নাম্বার ডিভিশন। স্ট্যাটিক্স থেকে থাকবে 20 থেকে 25 মার্কস, পার্টিকেল ডিনামিক্স থেকে থাকবে 30 থেকে 33 থেকে 38 মার্কস, আর রিজিড ডিনামিক্স থেকে থাকবে 7 মার্কস। এই হচ্ছে তোদের 65 মার্কসের ক্লাসিফিকেশন আর কি। দেখ এই জায়গাগুলো ক্লিয়ার, রেসপন্স করবি। এবার তোরা বলতো এই স্ট্যাটিক্স পার্ট আর ডিনামিক্স পার্টের মধ্যে কোন পার্টটা নাম্বারের ক্ষেত্রে আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, মানে কোন পার্টটা আমাদের কাছে ইম্পর্টেন্ট? সন্দেহের কোনো জায়গা নেই ডিনামিক্স, কারণ আমাদের 40 থেকে 45 মার্কস আছে, ঠিক আছে? তো এই পার্টটা আমাদের কিন্তু সমান ইম্পর্টেন্ট। এবার তোরা ফিজিক্স বলতে বুঝিস ভয়ানক সাবজেক্ট। কেমন হয় যদি আমি একটা কথা বলে দিই, এই ডিনামিক্স পার্টটার 70 থেকে 75% হলো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদি এই দাবিটা রাখি আমি, বা এই দাবিটা যদি আমি তোদেরকে বলে দিই ট্রু, তাহলে কেমন হয়, এই যে ডিনামিক্স পার্টটা আছে, এই ডিনামিক্স জানতে গেলে খালি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন জানতে হবে 70 থেকে 75%। বল তাহলে কথাটা কেমন হয়? ওডিই তোরা থার্ড সেমিস্টারে পড়ে এসেছিস, এই পার্টটা তোরা কিন্তু থার্ড সেমিস্টারে পড়ে এসেছিস। ওডিই সলভ করা জানিস, খালি ডিনামিক্স মানে 70 থেকে 75% আমার ওডিই সলভ করা, আর বাকি যে রিমেইনিং পার্টটা আছে সেটা হচ্ছে কোয়েশ্চেন দেখে আমার কনস্ট্রাকশন। তাহলে দেখ তো ডিনামিক্সটা এবার ইজি হলো। যদি আমি বলি এইটা হচ্ছে ওডি, এতটা পার্ট ওডি, তাহলে ডিনামিক্সটা আমার ইজি হলো। ঠিক আছে? আর এটা আমি খালি প্রথম দিন কথাবার্তা দিচ্ছি না, এগুলো আমি প্রমাণ করে দেখাবো। আমি যে কটা কথা বলছি প্রত্যেকটা প্রমাণ করে দেখাবো যে ডিনামিক্স মানে এত পার্সেন্ট ওডি, খালি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করবো পাতি। এবার আমায় বলতো পার্টিকেল মানে কি? দেখ আমি আস্তে আস্তে কনসেপ্টগুলো দিচ্ছি। পার্টিকেল মানে কি? জাস্ট কোনো একটা পয়েন্ট, এই যে আমি একটা পয়েন্ট দিলাম, তুই দেখবি ভালো করে, এই যে পয়েন্টটা দিলাম, এই পয়েন্ট হচ্ছে একটা পার্টিকেল। ওকে, এবার এই পার্টিকেলের ওপর যত রকমেরই আমি অ্যাপ্লিকেশন করি না কেন, ফোর্স দিই, তার ডিসপ্লেসমেন্ট হবে, তার ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, সব এই প্রত্যেকটা জিনিস কোন ফিজিশিয়ান বা কোন ম্যাথামেটিশিয়ান প্রমাণ করে গেছিলেন বলতো? তোরা জন্ম থেকে তার নাম শুনছিস। কোন ম্যাথামেটিশিয়ান পার্টিকেল ডিনামিক্সের উপর কাজ করে গেছেন? নিউটন। চোখ বন্ধ করে একজন আছে, নিউটন। এবার আমার প্রশ্নটা খুবই অস্বাভাবিক যে নিউটন তো পার্টিকেলের ওপর কাজ করে গেছে, তাহলে হঠাৎ করে রিজিড ডিনামিক্সের দরকার পড়লো কেন? নিউটন তো পার্টিকেল ডিনামিক্সের উপর কাজ করে গেছে এবং প্রত্যেকটা রেজাল্ট ধরে ধরে প্রমাণ করে দিয়েছে, তাহলে হঠাৎ করে রিজিড ডিনামিক্সের প্রয়োজন হলো কেন? এনি আইডিয়া? তোরা পড়েছিস রিজিড ডিনামিক্স ক্লাস 11-এ, দৃঢ় বস্তুর ঘূর্ণন, রোটেশন অফ আ রিজিড বডি পড়েছিস? এক্স্যাক্টলি, একটা পার্টিকেলের দুখানা ফেজ হয়, একটা পার্টিকেল ফেজ আর একটা ওয়েভ ফেজ। সেরকমই পার্টিকেল ফেজ নিয়ে কাজ করে গেছে নিউটন, আর ওয়েভ ফেজ নিয়ে এখন কাজ চলছে। এবার দেখ রিজিড ডিনামিক্স, দেখ পার্টিকেল, এবার আমাকে বলতো পার্টিকেল ডিনামিক্স
মানে কোন জিনিসের উপর অ্যাপ্লিকেবল, পার্টিকেল ডিনামিক্সটা কোন জিনিসের উপর অ্যাপ্লিকেবল। এটা বলার জন্য ফিজিক্স পড়তে হয় না, নামের মধ্যেই উত্তর আছে। পার্টিকেল ডিনামিক্সটা কার উপর অ্যাপ্লিকেবল বল? পার্টিকেলের উপর অ্যাপ্লিকেবল। তাহলে আমাকে বলতো রিজিড ডিনামিক্সটা কার উপর অ্যাপ্লিকেবল হবে? রিজিড বডির উপর, শুধু বডি নয়, রিজিড ডিনামিক্সটা রিজিড বডির উপর অ্যাপ্লিকেবল। এবার প্রশ্ন, রিজিড বডি কাকে বলে? কে জানিস রিজিড বডি কাকে বলে? বা বাংলায় বলতে গেলে দৃঢ় বস্তু কাকে বলে? বাকিরা বল, বাকিরা বল, চুপচাপ থাকিস না। যে বডির উপরে ফোর্স অ্যাপ্লাই করলে শেপের চেঞ্জ হয় না। ফোর্স অ্যাপ্লাই করলে আর একটু মডিফাই করতো লেখাটাকে, আর একটু মডিফাই কর। যে কোনো সার্কামস্ট্যান্সে যে কোনো বস্তু যদি শেপ বা শেপ চেঞ্জ না হয় তাহলে তাকে রিজিড বডি বলে। একদম ঠিক। আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, এই কথাটা লিখতে হবে, এই কথাটা মেনশন করতে হবে। আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, যদি কোনো বডি তার শেপ চেঞ্জ না করে, আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস কোনো বডি যদি তার শেপ চেঞ্জ না করে, তাহলে সেই বডিটা হচ্ছে রিজিড বডি। আর রিজিড বডির একটা মেন প্রপার্টি হচ্ছে, রিজিড বডির মধ্যে মানে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু কনস্ট্যান্ট হয়। এটা লিখে নে, ডিস্টেন্স বিটুইন এনি টু পয়েন্টস অফ আ রিজিড বডি ইজ কনস্ট্যান্ট। এটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট হয়। এবার আমায় তোরা বলতো, তাহলে রিজিড বডির ডেফিনেশন পেয়ে গেছি, তাহলে আমাকে একটা বলতো, আমাদের বাস্তবে ইন রিয়েলিটি কোনো রিজিড বডি আছে? ইন রিয়েলিটি কোনো রিজিড বডি আছে? এখানে একটা দ্বিমত আছে। বললো, কিছু কিছু লোক বললো যে না রিজিড বডি আছে, কিছু কিছু লোক বললো রিজিড বডি নেই। তো সেই জন্য ফিজিশিয়ানরা একটা সিম্পলিফাই রেজাল্ট বার করেছে। তারা কি বলছে? তারা বলছে অত ঝামেলা দরকার নেই, তোমরা দেখো এরকম, আমরা রিজিড বডিকে দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে পারফেক্টলি রিজিড বডি, আর একটা হচ্ছে পার্শিয়ালি রিজিড বডি। তোরা আমাকে একটু বলতো, ধর একটা ইট আছে, ইটকেই বেশি না, ধর এরকমের জায়গায় ইট রেখেছি, ইটটাকে মারলাম মাটিতে, ইটটা ভেঙে যাবে তো? তার মানে ইটটা কিন্তু রিজিড বডি নয়। এবার বলতো একটা লোহার টুকরো, বড় একটা লোহার টুকরো, তাকে আমি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করছি, লোহাটা কি গলে যাবে? মানে ধর আমি টেম্পারেচারটাকে খুব হাই করছি না, জাস্ট একটা রাখছি, মানে ধর এমন একটা ধাতু রাখছি, লোহা বাদ দিয়ে এমন একটা ধাতু রাখছি, সে হায়ার টেম্পারেচারে গিয়ে মেল্ট হয়, তাহলে সেই ধাতুটা 100 ডিগ্রি বা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার কি শেপ চেঞ্জ হবে? এবার ধর আমি তার উপর 10,000 সেলসিয়াস, 10,000 ডিগ্রি সেলসিয়াস বা 20,000 ডিগ্রি সেলসিয়াস এরকম তাপ দিচ্ছি, মানে তাপ আমি কনস্ট্যান্টলি বাড়াতেই থাকছি, বাড়াতেই থাকছি, তাহলে একটা টাইম পর তো সেই ধাতুটা মেল্ট হবে। তাই বলা হয় পারফেক্টলি রিজিড বডি পৃথিবীতে নেই। তাই বলা হয় পারফেক্টলি রিজিড বডি বলতে পৃথিবীতে কেউ নেই। পৃথিবীতে যে সমস্ত রিজিড বডি আমরা খুঁজে পাই সেগুলো হচ্ছে পার্শিয়ালি রিজিড বডি, মানে একটা সাম টেম্পারেচার পর্যন্ত তাকে আমি গলাতে পারি না, কিন্তু কোনোভাবেই গলাতে পারবো না এই কথাটা বলা যায় না। তাহলে যদি কোনো ইন্টারভিউতে প্রশ্ন করে যে তোমরা আমাকে বলো তো একটা পারফেক্টলি রিজিড বডির এক্সাম্পল, অ্যান্সার এটাই হবে, সরি স্যার, ইন রিয়েলিটি দেয়ার ইজ নো পারফেক্টলি রিজিড বডি। পারফেক্টলি রিজিড বডি বলতে কোনো রিজিড বডি নেই। ক্লিয়ার? দেখ বাবা, আচ্ছা এবার একটু আগেই তোরা বললি যে কোনো একটা পার্টিকেলের, এক্ষুনি তোরা বললি কোনো একটা পার্টিকেলের দু রকম ফেজ হয়, একটা হচ্ছে আমার পার্টিকেল ফেজ আর একটা হচ্ছে আমার কি বললি ওয়েভ ফেজ, তাই তো? এই সঙ্গে সঙ্গে
মানে দুজন বিখ্যাত ফিজিশিয়ান, তাদের মধ্যে কিন্তু একটা লড়াই আছে। একটা হচ্ছে নান আদার দ্যান নিউটন, আর একটা হচ্ছে স্টিফেন হকিংস। আমি জাস্ট শর্টে স্টিফেন লিখলাম। একজন হচ্ছে নিউটন আর একজন হচ্ছে স্টিফেন হকিংস। এরকম একটা আইডিয়া আছে যার জন্য পার্টিকেল ডিনামিক্স আর রিজিড ডিনামিক্স দুটো পার্টে ভাগ হয়ে গেছে। শোন, এবার দেখ ব্যাপারটা কি, হঠাৎ করে আমি নামগুলো কেন বলছি। এবার তোদের কাছে আমাকে বলতো, তোদের কাছে নিউটন মানে কি, মানে নান আদার দেন গড না অ্যাকচুয়ালি গড? ফিজিক্সে নিউটন মানে তোদের কাছে কি গড না অন্য কিছু? তোরা এখনো পর্যন্ত যা যা পড়েছিস আমাকে একদম ক্লিয়ারলি উত্তর দে। সাইলেন্ট থাকিস না বাবা, সাইলেন্ট থাকিস না, প্লিজ বল। বাকিদের কাছে কি মনে হয় নিউটন ভগবান নয় যা করে গেছে? কিন্তু উত্তর হচ্ছে অ্যাকচুয়ালি তোরা যখন 6 সেমিস্টার পাস করবি তোরা বলবি নিউটন হচ্ছে চোর, তোরা বলবি নিউটন হচ্ছে চোর। চিন্তা করিস না, পাবলিকলি এই কথাগুলো বলিস না, তাহলে আমার তো জেল হয়ে যাবে। কিন্তু নিউটন হচ্ছে অ্যাকচুয়ালি একটা চোর। কেন চোর? দেখ, নিউটন নিজের জীবনে যে জিনিসটা প্রমাণ করে বিখ্যাত হয়েছিল সেটা হচ্ছে কিন্তু গ্র্যাভিটেশন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এই গ্র্যাভিটেশনটা পুরোপুরি নিউটন তৈরি করে গেছে। এর সঙ্গে আমিও কোনো দ্বিমত নয়, আমি মানে এটাকে অ্যাগ্রি করছি, এই গ্র্যাভিটেশনটা পুরোপুরি নিউটন তৈরি করে গেছে। কিন্তু নিউটন বাবা এটার জন্য ফেমাস হয়েছিল, অনেক কিছুই তৈরি করেছেন, এটার জন্য ফেমাস হয়েছে। আমি ফেমাসের দিক থেকে কথাগুলো বলছি, এটা করে উনি ফেমাস হয়ে গেছেন। কিন্তু এরপরে ম্যাথামেটিক্স ফিল্ডে তিনি অনেক এমন কাজ করেছেন যেগুলো উনি চুরি করেছেন। মানে ধর আমি তোকে বলি, তোরা 6 সেমিস্টারে নতুন একটা টপিক পড়বি, তোদের যদি সিনিয়রদের সঙ্গে একটু কথাবার্তা হয় বলিস 6 সেমিস্টারে নিউমেরিক্যাল অ্যানালিসিস বলে একটা পার্ট আছে ম্যাথামেটিক্সে, এবং তোরা যদি আমার সঙ্গে এই জার্নিতে থাকিস 6 সেমিস্টারে নিউমেরিক্যাল অ্যানালিসিস আমিই পড়াবো। তো 6 সেমিস্টারে নিউমেরিক্যাল অ্যানালিসিস আছে, এখানে টোটাল 40খানা প্রসিডিওর। এবার যারা পড়ছে তারা দেখতে পাচ্ছে এই 40টা প্রসিডিওর 40 জন ডিফারেন্ট ম্যাথামেটিশিয়ান তৈরি করে গেছে, কিন্তু প্রত্যেকের নামের সামনে নিউটন কথাটা আছে। যেমন তোরা পড়বি নিউটন গ্রেগরি ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, নিউটন গ্রেগরি ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, তারপর হচ্ছে ধর এরকম নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। মানে যে কটাই ম্যাথামেটিশিয়ান আছে প্রত্যেকের নামের সঙ্গে নিউটন। কেন? কারণ শোনা যায় মানে এরকম কি বলতো, দেখ আমি তো আর নিউটনের সময় ছিলাম না, আমি হচ্ছে জার্নাল পড়ে নেট দেখে শুনেছি। ব্যাপারটা হচ্ছে এরকম, নিউটন হচ্ছে সেই সময়কার লন্ডনের রয়্যাল সোসাইটির হেড। নিউটন হচ্ছে সেই সময়কার লন্ডনের রয়্যাল সোসাইটির হেড। এবার ওই সময় যে কজনই ম্যাথামেটিশিয়ান তৈরি করছেন তার জিনিসগুলো, তাদের কি করতে হয়, তাদের একটা থিসিস পেপার জমা দিতে হয়। এইটা তোদের আইডিয়া আছে, যে যাই প্রমাণ করুক তাদের একটা থিসিস পেপার জমা দিতে হয়। তো সবাই তাদের থিসিস পেপারগুলো জমা দিচ্ছে রয়্যাল সোসাইটিতে, এবং যেহেতু নিউটন রয়্যাল সোসাইটির হেড সেই সময় প্রত্যেকের থিসিস পেপারগুলো নিজে পাচ্ছে হাতে। এবার জাস্ট কি করছে, নোটেশনগুলোকে চেঞ্জ করে দিয়ে, প্রত্যেকের নোটেশনগুলোকে চেঞ্জ করে দিয়ে নিউটন তাদের নামের সঙ্গে নিজের নামটাকে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই জন্যই মানে দেখতে পাবি 6 সেমিস্টার পর তোরা নিউটনকে বলবি অ্যাকচুয়ালি ভিলেন, ম্যাথামেটিক্স ওয়ার্ল্ডের হচ্ছে ভিলেন। দেখ বাবা এই জিনিসগুলো কি, আইডিয়াগুলো কি নিতে ভাল লাগছে না? যদি তুই বলিস দাদা আমার ভাল লাগছে না এইসব জিনিসপত্র, তাহলে আমি কিন্তু একদম সাবজেক্টে ঢুকে যাবো। রেসপন্স কর, এগুলো কি শুনতে ভাল লাগছে? বলবো ইন্ট্রোডাকশন ক্লাসে এগুলো? তো এই হচ্ছে আমার কিন্তু ব্যাপার। এবার তোদের কি মত? আমি কি তোদের কাছে নিউটনকে ভিলেন বানানোর জন্য এতগুলো কথা বললাম? আমি যে নিউটন আর স্টিফেন হকিংসের মধ্যে এই যে পার্থক্যটা রাখলাম, এটা কি তোদের আমি এইটা বোঝানোর জন্য যে নিউটন হচ্ছে চোর এই জিনিসটা বলার জন্য বললাম? তাহলে তো আমার 6 সেমিস্টারেই বলতে পারতাম, আমার এখন 4th সেমিস্টারের দরকার কি? আমি এই কথাটা বলার জন্য নিউটনকে ডাকিনি। নিউটনের মতের সঙ্গে স্টিফেন হকিংসের
তো দেখ দুজনেই ফিজিশিয়ান, দুজনেই কিন্তু অনেক ইনোভেশন করেছেন, কিন্তু দুজনের চিন্তাধারার পার্থক্যটাকে বোঝানোর জন্য আমি তোদের বলছি, যেটা তোদের পরবর্তীকালে কাজে লাগবে। দেখ জিনিসটা ভালো করে শোন, তাদের কাজ করার পার্থক্য কি। আচ্ছা তোরা তোদের মধ্যে আমাকে বলতো কারা কারা মানিস ভগবান আছে, কারা কারা মানিস ভগবান নেই, কারা ভগবানে বিশ্বাস করিস, কারা ভগবানে বিশ্বাস করিস না, বল। হ্যাঁ স্যার করি। হ্যাঁ স্যার করি। এমন কেউ আছে যে ভগবানে বিশ্বাস করিস না? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে তোরা ভাগ হয়ে যা, যারা ভগবানে বিশ্বাস করে তারা যা নিউটনের দলে, আর যারা ভগবানকে বিশ্বাস করিস না তারা যা স্টিফেন হকিংসের দলে। এবার তাদের আইডিয়া দেখ, মানে দুজনের আইডিয়াগুলো কতটা স্ট্রং আইডিয়া। এবার ক্লাস থ্রি জেনারেল নলেজের বই মনে করে দেখো, একটা প্রশ্ন থাকতো পৃথিবী কত বছর আগে তৈরি হয়েছে, তোরা মুখস্থ করতিস আনুমানিক 500 কোটি বছর আগে, মানে অ্যাপ্রক্সিমেট 5000 কোটি ইয়ার্স অ্যাগো আমাদের পৃথিবী তৈরি হয়েছে। এই জিকে পড়েছিস তো ছোটবেলায়? স্যার সেটা তো হাবেল টেলিস্কোপের মাধ্যমে প্রমাণ করা গেছে। না না আমি বলছি তোরা পড়েছিস তো, আমি ওইটাকে মিথ্যে কথা বলছি না, আমি ট্রুই বলছি, পড়েছিস তো? আচ্ছা এবার নিউটন ভগবানে বিশ্বাস করে, স্টিফেন হকিংস ভগবানে বিশ্বাস করে না। এবার এদের আইডিয়াগুলো দেখ, তোরা ছোটবেলায় পড়েছিস অত জানতিস না, দেখ আইডিয়া দেখ। নিউটন বলছে যখন এমন তো অবস্থা ছিল, দেখ আনুমানিক 500 কোটি বছর আগে যদি পৃথিবী তৈরি হয়, তার মানে আমি যদি ধরি আনুমানিক 800 কোটি বছর আগে, তাহলে তখন কি পৃথিবী বলে কোনো এক্সিস্টেন্স ছিল? তাহলে তখন আমি ধরছি টাইমটা জিরো, মানে আমি মানে নিউটন, তখন আমি ধরছি টাইমটা জিরো। এবার যে সুপার ন্যাচারাল পাওয়ারের জন্য টিটা গ্রেটার দেন জিরো হলো, ইনিশিয়ালি টি ইকুয়ালস টু জিরো ছিল, মানে পৃথিবী যখন তৈরি হয়নি, যে সুপার ন্যাচারাল পাওয়ারের জন্য টিটা গ্রেটার দেন জিরো হলো, সেই সুপার ন্যাচারাল পাওয়ারটা হচ্ছে আমার গড। তাহলে নিউটনের ভাষায় গডের ডেফিনেশনটা বুঝলি? তাহলে এটা কিন্তু আমার নিউটনের ভাষায় গডের ডিফিনিশন, মানে গডকে ডিফাইন করা হয়েছে নিউটনের ভাষায় ভাবে, যে ইনিশিয়ালি যখন পৃথিবী তৈরি হয়নি টাইম ছিল জিরো। এবার দেখ তোরা বলতে পারবি টাইম কখনো বাড়ছে না, আমি এখন দাঁড়িয়ে আছি, টাইম ধরলাম 0 সেকেন্ড, তোরা আমি জাস্ট এই করলাম, টাইম কিন্তু 1 সেকেন্ড হয়ে গেছে, মানে টাইম কিন্তু অলওয়েজ চেঞ্জ হচ্ছে এবং ইনক্রিমেন্ট হচ্ছে টাইমের। তো নিউটন বলছে এই জিনিসটা তো হঠাৎ একদিনে আসেনি, টি ইকুয়ালস টু জিরো থেকে যে সুপার ন্যাচারাল পাওয়ারের জন্য টি গ্রেটার দেন জিরো হলো, সেটাই হচ্ছে গড। এবার তোরা বল, তোরা তোদের ভগবানের আইডিয়াগুলোকে, যারা ভগবানে বিশ্বাস করিস তারা তাদের আইডিয়াগুলোকে এর সঙ্গে রিলেট করতে পারছিস? দেখ তো তোরাও ভাবিস কিনা এটা ভগবান। ধর পরীক্ষা দিতে যাবো, ভগবানের একটু দেখা পেলাম বা নমস্কার করলাম, বা আজকে এই কাজটা আমার হলো, তখন কি মনে হয় যে না আজকে আমার এই দিনটা খুব ভালো যাবে? এই জিনিসটা কি খুব ভুল? তাহলে দেখ তো এই যে আমাদের নিউটনের যে কথাবার্তা অ্যাবাউট ভগবান, সেটা কি আমাদের ডেইলি লাইফের সঙ্গে ম্যাচ খায়? তার জন্যই কি বলা হয় ফিজিক্স ইউজেস ইন আওয়ার ডেইলি লাইফ। আমরা এত ডিপলি কোনোদিনও পড়াশোনা করিনি। তোকে আজকে বলছি, তোকে আমি নিউটনের একটা সবচেয়ে বড় ভুল ধরাবো আজকের ক্লাসে, আগে এইটা বলে নি, দেখ এরপরই দেখাবো। এটা হলো নিউটনের ক্ষেত্রে ভগবানের কথা। এবার বল স্টিফেন হকিংস, যে ভগবানে বিশ্বাস করিস না সে বলবি স্টিফেন হকিংস ভগবানে বিশ্বাস করতো? তাহলে সে টাইমটাকে কি করে বলবে? দেখ এবার আমাকে একটা বলতো, আমি একটা রিভারের নাম ধরছি রাফে, আমাদের যদি কলকাতা বলা হয়, আমাদের কোন রিভারের নামটা সবার আগে মাথায় আসে বলতো? আমি কি বলে ইংলিশে লিখলে, ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস এরা গঙ্গেশ বলে তো, গঙ্গাকে ইংলিশে গঙ্গেশ বলে তো। না গঙ্গাই বলে, কি বলে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট একটু বলো, আমার ইংলিশ খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, এই রিভারটাকে আমি কল্পনা করছি। এবার সবাই বলতো তোরা ছোটবেলায় ভূগোলে প্রত্যেকে পড়েছিস,
গঙ্গা নদীর উৎস, সোর্স অফ গঙ্গেজ, কি পড়েছিস? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, এরকম একটা কথা পড়েছিলি। এবার বলতে যে গঙ্গোত্রী হিমবাহ তার অ্যাকচুয়াল পজিশন তোরা জানিস? পড়েছি, দেখ দেখ সায়েন্সদের সঙ্গে আর্টসের পার্থক্য, আর্টস কিন্তু যেটা পড়ে সেটা থিওরিটিক্যালি দেখে, আর্টস সবসময় থিওরিটিক্যালি দেখে, আর সায়েন্স ডিপার্টমেন্টের ছেলেরা সেই সমস্ত থিওরিগুলোকে প্রুফ করার চেষ্টা করে। আমরা ছোটবেলা থেকে পড়েছি গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, বাস্তবে সেই জায়গাটা কোথায় তোরা জানিস? যেটা বলা হয় অ্যাকচুয়ালি কৈলাস, যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি কৈলাস মানে ভগবানদের জায়গা। এবার বলতো সেই জায়গাটার কোনো মানে আমি প্রমাণ করতে পারবো ওখান থেকে গঙ্গা বেরোচ্ছে? মানে আমি ধর কৈলাসে গেলাম, ধর এটা হচ্ছে কৈলাস, এখানে একটা সরু গর্তের মতো জায়গা আছে, এখান থেকে গঙ্গা নদী পড়ছে, এটাকে আমি প্রমাণ করতে পারবো? একটু ভালো করে বোঝার চেষ্টা কর। গঙ্গা নদীর সোর্স পড়েছি, তুই যদি গঙ্গা নদীর পার ধরে ধরে উপরে উঠতে থাকিস তুই কি অ্যাকচুয়াল সোর্সটা পাবি? জীবনে পাবি না। কথাটা কি বুঝতে পারছিস বাবা? একটু রেসপন্স কর আমাকে। তাহলে আমি ম্যাথামেটিক্সে বা ফিজিক্সের ভাষায় গঙ্গা নদীর সোর্সকে বলতে পারি মাইনাস ইনফিনিটি। এবার গঙ্গা নদী মিশছে কোথায়? দেখ জীবনের সঙ্গে ফিজিক্স রিলেটেড, গঙ্গা নদী মিশছে কোথায়? বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, সবাই পড়েছিস। ভুল বললাম? গঙ্গা বে অফ বেঙ্গলে মিশছে, ভুল বলেছি? এবার বলতো বে অফ বেঙ্গলটা কি? মানে ধর যখন তোরা ভারতের ম্যাপ দেখিস, বে অফ বেঙ্গল কি মানে ধর এই যে বে অফ বেঙ্গল এই যে সাইডটা আছে, আর এখানে হচ্ছে আমার ভারত মহাসাগর, তাহলে ইন্ডিয়ান ওশান, তাহলে এদের মাঝখানে কোনো কি এমন একটা জায়গা আছে, এটা হচ্ছে বাউন্ডারি, এর বাইরে বে অফ বেঙ্গল বেরোতে পারে না, আর এর বাইরে কি বলে আমাদের ইন্ডিয়ান ওশান বেরোতে পারে না, এরকম কোনো বাউন্ডারি আছে না? এই জায়গাটা আমরা লিখি বে অফ বেঙ্গল, এই জায়গাটা লিখি ইন্ডিয়ান ওশান, মাঝখানে কোনো বাউন্ডারি থাকে না। কোনটা বল একটু আমায়? বাউন্ডারি থাকে না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? বলতে পারি বে অফ বেঙ্গল হচ্ছে একটা ওপেন এরিয়া, মানে কোনো ক্লোজড এরিয়া নয়, মানে কোনো বাউন্ডেড রিজিয়ন নয়, এই কথাগুলো বলতে পারি। বে অফ বেঙ্গল কোনো বাউন্ডেড রিজিয়ন নয়, এই কথাটা বলতে পারি? বল। সেটা বলছি না বাবা, আমি বলছি দেখ বে অফ বেঙ্গল আছে, মোহনা আছে, অনেক দ্বীপও আছে, সব আছে, কিন্তু অ্যাকচুয়ালি শেষ কোথায় সেটা কি বলতে পারছি? কথাটা বোঝ। ধর আমি আমার বাড়িটা এতটা, ভালো করে বুঝবি, দেখ আমি কোন সেন্সে বলছি, আমার বাড়ি এতটা, এই চারপাশে ধরে নে আমার বাউন্ডারি আছে, বাউন্ডারি ওয়াল, তাহলে আমি তো বলতে পারি আমার বাড়িটা এটা, আমার বাড়িটা একটা বাউন্ডেড রিজিয়নের মধ্যে পড়ে। দাঁড়া এক মিনিট বাবা, এক মিনিট। আমার বাড়িটা একটা বাউন্ডেড রিজিয়নের মধ্যে পড়ে, যেই বাউন্ডেড রিজিয়নটা ইজ বাউন্ডেড বাই দিস পাঁচিল, এটা বলতে পারি তো? সেরকম ভাবে তুই গঙ্গা নদী কতটা বাউন্ডেড, কোন জায়গাটা বাউন্ডেড সেটা বলতে পারবি? আমার প্রশ্নটা এটা, আমি সেই জায়গাটা বলতে চাইছি, কথাটা বোঝা গেছে? একটু রেসপন্স করবি, কথা বোঝা গেছে কিনা একটু বলবি আমায়। তাহলে গঙ্গা নদীর সোর্সটা হচ্ছে আমার মাইনাস ইনফিনিটি, তাহলে গঙ্গা নদী কোথায় গিয়ে পড়ছে সেটাকে আমি কি বলবো? প্লাস ইনফিনিটি বলতে পারি। কোথায় গিয়ে মিশছে সেটাকে আমি প্লাস ইনফিনিটি বলতে পারি। এবার স্টিফেন হকিং বলছে একইভাবে মানুষের জীবনটাকেও বলে দাও, মানুষের জীবনটাকে এভাবে শুরু করো যে মানুষের জীবন শুরু হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে, টাইম বাড়তে বাড়তে সে আজীবন ইনফিনিটি দিকে যাবে। মানে স্টিফেন হকিংসের বক্তব্য এরকম, মানুষের জন্ম নেই, মৃত্যু নেই, মানুষ হচ্ছে অবিনশ্বর, ইমমর্টাল, সে আজীবন বেঁচে থাকতে পারে। মানুষের মধ্যে মানুষ যে আমরা বলি মানুষ আজকে আমি জন্মালাম বা আজকে আমি মরলাম, স্টিফেন হকিংস বলছে মানুষ জন্মায় না বা মরে না, মানুষ হচ্ছে অবিনশ্বর। খালি যখন তাদের একটা স্পেসিফিক টাইম আসে
তারা নির্দিষ্ট শরীরের তাদের আত্মাটা নিজস্ব শরীরের মধ্যে ঢুকে যায়, কিন্তু মানুষ হচ্ছে ইমর্টাল, ম্যান ইজ ইমর্টাল। এটা হচ্ছে স্টিফেন হকিংসের মূল মোটিভ। জায়গাটা ক্লিয়ার? তাহলে তাদের আইডিয়াগুলো বুঝতে পারলি কোথা থেকে তারা আইডিয়াগুলো নিচ্ছে? হ্যাঁ, তাই আমি এই জন্যই তো বললাম, আমি তো এই জন্যই তোর আত্মার কথাটা বললাম বাবা, যে আত্মা অবিনশ্বর, মানে মানুষ সারা জীবন বেঁচে থাকে, খালি ডিফারেন্ট ডিফারেন্ট বডির রেসপেক্টে তারা এক্সপ্রেস করে। এটাই স্টিফেন হকিংসের মত। এবার কেন আমি এই কথাটা বললাম, আমি স্টিফেন হকিংসকে ভালোবাসি বা নিউটনকে ভালোবাসি না এরকম প্রশ্ন নয়। তোরা মনে কর তো যখন তোরা ক্লাস 12-এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সরি এরকম অঙ্ক করেছিলি, এক মিনিট, হ্যাঁ ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছিলি, তোদের এরকম কোয়েশ্চেন থাকতো না? তোকে ধর অ্যাট এনি টাইম স্মল টি অ্যাক্সিলারেশন বলে দিয়েছে ধর এরকম ডিভিডিটি ইকুয়ালস টু a মাইনাস বিটি স্কোয়ার। তোকে বললো ফাইন্ড দ্য ভেলোসিটি, দাঁড়া এক মিনিট, এই অঙ্কগুলো থেকে আমরা না পড়ে করে গেছি, না বুঝে। ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যাট টি ইকুয়ালস টু 4। অঙ্কটা কি করে সলভ করতিস আমাকে একটু বলতো। এটা তোদের কাছে পারা কোশ্চেন, এটা তোদের কাছে পারার কোশ্চেন, উত্তর দে। দাঁড়া এক মিনিট, আমি করব। আমি এটাকে টুকিস না, এটাগুলো আইডিয়াগুলো নিয়ে নে, আমি পুরো সিলেবাস টাইমলি শেষ করে দেবো। তাহলে ডিভি ইকুয়ালস টু এ মাইনাস বিটি স্কোয়ার ডিটি, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে? প্লাস সি না? এবার তোরা আমায় বলতো এই সি এর ভ্যালুটা বার করার জন্য কোয়েশ্চেনে কি বলে দেওয়া থাকতো? কোয়েশ্চেনটা এরকম থাকতো, দেখ যদি আমি ভুল না হই, ইনিশিয়ালি দ্য পার্টিকেল ইজ অ্যাট রেস্ট, এরকম কথা কি লেখা থাকতো? ইনিশিয়ালি দ্য পার্টিকেল ইজ অ্যাট রেস্ট, এরকম কি কোয়েশ্চেন দেওয়া থাকতো? বাবা বাকিরা রেসপন্স কর বাবা, প্লিজ বাকিরা রেসপন্স কর। তাহলে এবার আমায় বলতো যদি এই লাইনটা থাকতো, তোরা আনন্দ করতে করতে কি লিখতিস? তোরা এটা লিখতিস না, ইনিশিয়ালি when t equals to 0 v equals to 0, তোরা কি এই লাইনটা লিখতিস কি লিখতিস না আগে বলতো? এবার প্রশ্ন ভালো করে দেখ, আমি কোনোদিনও এগুলোকে কন্ট্রাডিক্ট করিনি, এই কন্ট্রাডিক্ট করা শুরু করলাম। পার্টিকেল ইজ অ্যাট রেস্ট মানে পার্টিকেলের কোনো মোশন আছে? তার মানে ভেলোসিটি 0, ইট ইজ কোয়াইট কারেক্ট, আমি কোনো ভুল বলছি না। এখানে তো টাইম বলবি রে বাবা, এখানে তো ইনিশিয়ালি বলেছে, আমি ইনিশিয়ালি বলে টাইমটাকে 0 কেন ধরতাম? আজকে দাঁড়িয়ে এই প্রশ্নটা করলাম, ইনিশিয়ালি লেখা থাকা মাত্রই আমরা টাইমটাকে 0 ধরতাম কেন? প্রশ্নটা কি ট্রিভিয়াল? প্রশ্নটা কি কোয়াইট, মানে এটা কি মানে একদম ঠিকঠাক প্রশ্ন তো? ইনিশিয়ালি বলা মাত্রই আমি টাইমটা 0 ধরতাম কেন? কে উত্তর দিতে পারবে? টাইম মাইনাস ইনফিনিটি হতে পারে, কারণ একটাই, আমরা যে পড়তাম এগুলো হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স, আমরা কোনোদিনও স্টিফেন হকিংসের মেকানিক্স পড়িনি, আমরা জন্মের পর থেকেই নিউটনিয়ান মেকানিক্স পড়ে আসছি, তাই আমরা নিজেদের অজান্তেই টাইমটাকে ইকুয়ালস টু 0 ধরি। কথাটা বোঝা গেছে? টাইম নেগেটিভ হতে পারে, টাইম মাইনাস ইনফিনিটি হতে পারে, আমি দেখাবো এটা হতে পারে, অঙ্কেই আছে। খালি আপাতত বল এই জায়গার জাস্টিফিকেশনটা ক্লিয়ার কি ক্লিয়ার না? আমরা ছোটবেলা থেকে নিউটনিয়ান মেকানিক্স করছি, আমরা তাই নিজের অজান্তে টাইমটাকে ইনিশিয়ালি 0 ধরেছি, যেমন নিউটন চিন্তা ভাবনা করতো টাইমটাকে নিয়ে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এবার তাহলে তোদের প্রশ্ন এক্ষুনি করলি, আরেকবার বল তাহলে, টাইম কি দাদা নেগেটিভ হতে পারে? টাইম কি মাইনাস ইনফিনিটি হতে পারে? হতে পারে, হতে পারে। কোথায় রিজনটা পাবো দেখ, বলে দিচ্ছি, এক মিনিট। তোদের 5th সেমিস্টারে স্কটিশ কারা কারা রে? স্কটিশ কারা কারা?
ফিফথ সেমে তোদের একটা সাবজেক্ট দেবে, ওটাই দেবে বায়োম্যাথ। এই বায়োম্যাথের মধ্যে একটা চ্যাপ্টার আছে ডিনামিক্যাল সিস্টেম। ডিনামিক্যাল সিস্টেম, এই ডিনামিক্যাল সিস্টেমে যখন আমি পড়াবো তোদের, তখন দেখবি এই চ্যাপ্টারটা তৈরি হয়েছে স্টিফেন হকিংসের আইডিয়া দিয়ে। এই যে ডিনামিক্যাল সিস্টেম, এটা নিউটনিয়ান মেকানিক্স নয়, এই চ্যাপ্টারটা তৈরি হয়েছে স্টিফেন হকিংসের আইডিয়া দিয়ে। ওখানে প্রত্যেকটা জায়গায় ইনিশিয়াল টাইমকে মাইনাস ইনফিনিটি ধরবো, ফাইনাল টাইমকে প্লাস ইনফিনিটি ধরবো। কথাটা বোঝা গেছে? এবার এইসব ছেড়ে দিলাম, আমি আরো একটা ইনফরমেশনে আসি, যেটা আমরা ছোটবেলা থেকে সারা জীবন ভুল করছি, কিন্তু আমরা কোনোদিনও রেকটিফাই করিনি। শুনবি না বল? যদি শুনতে চাস আমি বলবো। এই জিনিসটা কি ছোটবেলা থেকে পড়ে আসছিস? দেখ তো, এই জিনিসটা কি তোরা ছোটবেলা থেকে পড়ে এসেছিস? কটা ল আছে? বাহ, ভেরি গুড। এবার আমাকে খালি এইটুকু বলবি, যে কোনো একজন, আইদার ইংলিশ আর বেঙ্গলি, নিউটনের ফার্স্ট ল কি পড়েছিলি? নিউটনের ফার্স্ট ল কি পড়েছিলি বল বাবা। একজন বল, আমি সবার মত শুনবো, সবার কথা শুনবো। যে কথাটা বললি বাবা, একটু আস্তে আস্তে বল, সবাই শুনবে। আমি কিন্তু এই স্টেটমেন্টটাকে কন্ট্রাডিক্ট করব, একটু আস্তে আস্তে বল, সবাই শুনবে। যে কোনো বডি মোশনে থাকলে মোশনে থাকবে, বা রেস্টে আছে সো রেস্টেই থাকবে আনটিল এন্ড আনলেস এনি এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ইট। আচ্ছা, এবার যারা বেঙ্গলি মিডিয়াম তাদের জন্য আমি বলি, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বস্তুর অবস্থান পরিবর্তন করতে বাধ্য না করলে, মেলাবে বই খুলে খুলে এই লেখা ছিল কিনা, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তন করলে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলবে। হ্যাঁ কি না আগে বলো? প্রত্যেকে এই জায়গাটা মনে মনে মার্ক কর। ইফ এনি এক্সটার্নাল ফোর্স ডাজ নট অ্যাক্টিং অন ইট, মানে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা, এই জায়গাটাকে প্রত্যেককে নিজের মনে মনে আন্ডারলাইন কর। ক্লিয়ার প্রত্যেকের কাছে এইটুকু? এবার বলতো, নিউটনের ফার্স্ট ল থেকে আমরা কিসের আইডিয়া পাই? সব ক্লাস 9-এ পড়েছি। নিউটনের ফার্স্ট ল থেকে আমরা কিসের আইডিয়া পাই? না, ছিল না। ইনারশিয়া, এক্স্যাক্টলি, জাড্ডো, বাংলায় যাকে বলা হয় জাড্ডো, ইনারশিয়া। নিউটনের ফার্স্ট ল থেকে আমি ইনারশিয়া পাই। দেখ, পড়েছিলি, ধর বাসে দাঁড়িয়ে আছি, হঠাৎ ব্রেক মারলো, আমরা সামনের দিকে চলে যাই কেন? বা বাসে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে বাস যাত্রা শুরু করলে আমরা পিছনে পড়ে যাই কেন? এরকম পড়িসনি ইনারশিয়া? এবার 2 নম্বরে কি পড়েছিলি রে? সেকেন্ড ল বলতে বলিনি। সেকেন্ড ল থেকে আমরা কি জানতে পারি সেটা কি পড়েছিলাম বলতো? ফোর্স, P ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, ফোর্স সম্বন্ধে জানতে পেরেছিলাম, তাই তো? হ্যাঁ কি না বলি প্রত্যেকে? এবার দেখ ভালো করে, তাহলে আমি বলতে পারি নিউটনের সেকেন্ড ল থেকে আমরা পেয়েছিলাম ডেফিনেশন অফ ফোর্স। নিউটনের সেকেন্ড ল থেকে বলতে পারি পেয়েছিলাম ডেফিনেশন অফ ফোর্স, এই কথাটা পেয়েছিলাম। এবার ভাব ভালো করে, ধর ফোর্স, তখনকার দিনে যে নিউটন ল দিচ্ছে, এই ফোর্স ওয়ার্ডটা, ধর নিউটন যতক্ষণ না সেকেন্ড লটা দিল, এই ফোর্স ওয়ার্ডটা বা এই যে বল, এই ওয়ার্ডটা কি কেউ জানতো পৃথিবীতে? না নিউটন বলার পরই এই ওয়ার্ডটা সবার কাছে পরিচিতি লাভ করলো। হ্যাঁ কি না বলবি? তাহলে এবার দেখ নিউটনের ভুলটা দেখ, বা আমরা ছোটবেলা থেকে ভুল পড়ে এসেছি।
ফোর্স পাচ্ছি নিউটনের সেকেন্ড ল থেকে, ফার্স্ট লয়ে তো ফোর্সের কথা উল্লেখ আছে। আমরা বলছি ডেফিনেশন অফ ফোর্স পাচ্ছি সেকেন্ড লয়ে, তাহলে ফার্স্ট লতে ফোর্স এই ওয়ার্ডটা থাকা উচিত নয়, কিন্তু ফার্স্ট লতে তো ডিরেক্টলি বলছে এক্সটার্নাল ফোর্স, তাহলে ওটা আবার কি ফোর্স? কোয়েশ্চেন ক্লিয়ার? নিউটনের সেকেন্ড লতে আমি ফোর্সের ডেফিনেশন পাচ্ছি, তার মানে যতক্ষণ না আমার সেকেন্ড ল আবিষ্কার হলো বা ইনভেন্ট হলো আমি ফোর্সের কোনো কনসেপ্ট জানি না। তাহলে নিউটন ফার্স্ট লতে কেন বললো ইফ এনি এক্সটার্নাল ফোর্স ডাজ নট অ্যাক্টিং অন আ পার্টিকেল? তাহলে ওখানের ফোর্সটা কি? কোয়েশ্চেনটা ক্লিয়ার প্রত্যেকের কাছে? কি কোয়েশ্চেনটা রাখলাম? এবার বলতো এই কোয়েশ্চেনটা কি তোদের মাথায় কারোর এসেছিল জীবনে কোনোদিনও যে এটা কি করে হচ্ছে? আর এবার বল কোয়েশ্চেনটা আমি ভুল করিনি তো, ঠিক কোয়েশ্চেন করেছি তো? এবার বল এর উত্তর কি হবে, দেখি কে বলতে পারিস, ভাব। এর উত্তরটা হচ্ছে আমরা যে ফার্স্ট লটা পড়েছি না সেটা নিউটন বলেই যায়নি। আমরা ছোটবেলা থেকে বা এখনো পর্যন্ত যে ফার্স্ট ল পড়ছি বইতে প্রিন্ট করা, সেই ল নিউটন বলেই যায়নি। এটা হচ্ছে নিউটন, এটাই খেলা যেটা আমাদের সঙ্গে হচ্ছে। নিউটন যে লটা বলে গেছে তার প্রিন্সিপিয়া অফ ম্যাথামেটিক্সে, সেটা হচ্ছে উইথ দ্য ফিক্সড ফ্রেম অফ রেফারেন্স, কোনো একটি নির্দিষ্ট নির্দেশতন্ত্রের সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু আ ফ্রেম অফ রেফারেন্স, লাইনটা লিখছি, উইথ রেসপেক্ট টু আ ফ্রেম অফ রেফারেন্স, মানে কোনো একটি নির্দেশতন্ত্রের সাপেক্ষে, আ বডি উইচ ইজ ফিক্সড, অলওয়েজ ফিক্সড, মানে যে স্থির বস্তু যে চিরকাল স্থিরই থাকবে, আর যে বডিটা মোশনে আছে সেটা সারা জীবন স্ট্রেট লাইন বরাবরই মোশনে থাকবে। আবার বলছি, উইথ রেসপেক্ট টু আ ফ্রেম অফ রেফারেন্স, কোনো একটি নির্দিষ্ট নির্দেশতন্ত্রের সাপেক্ষে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলবে। খালি এইটুকু ওয়ার্ড চেঞ্জ করে দিয়ে আমাদের কাছে প্রিন্ট হচ্ছে ইফ এনি এক্সটার্নাল ফোর্স ডাজ নট অ্যাক্টিং অন আ পার্টিকেল। কথাটা বোঝা গেছে? কথাটা বোঝা গেছে? রেসপন্স কর বাবা, একটু রেসপন্স কর। একটু কি মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি বা একটু ভুলভাল বলছি? আসলে এটাই সত্যি। তোরা প্রিন্সিপল অফ ম্যাথামেটিক্স পড়ে নে, এই লাইনটা লেখা আছে। মানে আমার কোনো কথা বানানো নয়, আমার কোনো কথা বানানো নয়। উইকিপিডিয়ায় সার্চ কর, প্রিন্সিপল অফ ম্যাথামেটিক্স ঘাট, যা ইচ্ছা ঘাট, সব লেখা আছে। এবার প্রশ্ন, এই কথাটা বাদ দিল কেন? এটা তো বাদ দিয়ে অন্য কিছু এনেছে, এবার এই কথাটা বাদ দিল কেন? দেখ, নিউটন এইটুকু পর্যন্ত বলে বেরিয়ে গেছে। নিউটন, দাঁড়া এক মিনিট, নিউটন এইটুকু বলে বেরিয়ে গেছে। এবার হচ্ছে কাজ আইনস্টাইনের। এবার একটু ভাবতো, ধর দুই বন্ধু বাসে আছে, ধর এই একটা বাস, এই একটা বাস, দুটো বাসই সেম ভেলোসিটিতে চলছে, দুটি বাসই সেম ভেলোসিটিতে চলছে। এটা নিউটন বলেছে। আইনস্টাইন কোন জায়গা থেকে খেলছে সেটা আমি বলে দেবো। ধর এই বাসে এখানে যে লোকটা বসে আছে আর এই বাসে এখানে যে লোকটা বসে আছে, এরা একে অপরের রেসপেক্টে কি থাকবে? ফিক্স থাকবে না মোশনে থাকবে? ফিক্স থাকবে। এবার ধর বাইরে এখানে কোন একটা লোক দাঁড়িয়ে আছে, তাহলে এই লোকের রেসপেক্টে এই দুজনই কি ফিক্স থাকবে না মোশনে থাকবে? তার মানে যদি আমি নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্সটা এই দুটোর মধ্যে একটাকে ধরি, মানে প্রথমে এ নেই, এই দুটোকে দেখছি, প্রথমে এই রেসপেক্টে তুই এটাকে ফ্রেম অফ রেফারেন্স ধরে এটাকে দেখ, বা এটাকে ফ্রেম অফ রেফারেন্স ধরে এটাকে দেখ, দুজনেই কি ফিক্স না? হ্যাঁ কি না একটু বল। এবার তুই ফ্রেম অফ রেফারেন্স এটাকে ধর, দেখ এর রেসপেক্টে এটা অ্যাজ ওয়েল অ্যাজ এর রেসপেক্টে এটা, দুটোই কিন্তু মোশনে আছে। কথাটা কি ক্লিয়ার?
তাহলে দেখ তো নিউটনের ফার্স্ট ল যেটা আমি মডিফাই করলাম, মানে যেটা এক্স্যাক্ট লটা, সেই লটার সঙ্গে এই আইডিয়াটা কি মিলছে, না আমি ভুলভাল বলে গেছি? একটু রেসপন্স করবি বাবা। এবার আইনস্টাইন এটাকে একটু মডিফাই করলো। আইনস্টাইন বলছে আচ্ছা নিউটন তো এটা বলে গেছে, নিউটনের কোনো কথাই আমরা ভুল বলতে পারি না, নিউটন বলে গেছে ওকে, এবার তোমরা আমায় একটা কথা বলো, পৃথিবী স্থির না পৃথিবী ঘুরছে? ভালো করে বুঝে শুনে উত্তর দিবি। পৃথিবী কার রেসপেক্টে ঘুরছে? মানে সান হচ্ছে এখানে, সরি এক মিনিট, সান হচ্ছে এখানে, এবার আর্থ এই পাথে মুভ করছে, তাই তো? এবার আর্থ মুভ করছে, আমরা ধর তোরা যারা ক্লাস করছিস, এই বোর্ড, আমি, কোচিনের এই বাড়িটা, সবাই আর্থের মধ্যেই আছি। এবার ধর আমার সামনে ওয়াই বলে কোনো একটা লোক দাঁড়িয়ে আছে, আমার সামনে আমার এক বন্ধু দাঁড়িয়ে আছে, ধরে নে ওয়াই, ধর এই সামনে একটা ওয়াই বন্ধু দাঁড়িয়ে আছে, তাহলে পৃথিবী যদি ঘোরে আমিও ঘুরবো, আমার বন্ধু তো ঘুরবে, কারণ দেখ এক্ষুনি তো বাসের এক্সাম্পল দিলাম, এই বাসটা ধর এটা একটা বাস, ধর এও মোশনে এও মোশনে, এর রেসপেক্টে এ ফিক্সড, এর রেসপেক্টে এ ফিক্সড, কিন্তু ধর একজন এই বাসটা বাগুইয়ের থেকে জার্নি শুরু করলো, থামছে আমার স্ট্রিটে, তাহলে ইনিশিয়ালি যে লোকটা উঠেছিল দুটো বাসে তারা একে অপরের রেসপেক্টে ফিক্সড, কিন্তু তাদের তো পজিশন চেঞ্জ হলো, হ্যাঁ কি না বলবি? পজিশন তো চেঞ্জ হলো। তাহলে এই ঘরটা ধর আমার সামনে একজন দাঁড়িয়ে আছে, আমার রেসপেক্টে সেও ফিক্সড, তার রেসপেক্টে আমি ফিক্সড, ধর দুজনের সেম ভেলোসিটিতে হাঁটছি, বা আমরা ধর পৃথিবী ঘুরছে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, তাহলে আমাদের পজিশন চেঞ্জ হচ্ছে না কেন? কথাটা বুঝলি? পৃথিবী ঘুরছে, পৃথিবীর মধ্যে আমরা সবাই আছি, তবুও আমাদের পজিশন চেঞ্জ হচ্ছে না কেন? কোয়েশ্চেনটা কি বোঝা গেছে? পৃথিবী বল 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 বল, ঠিকই বলছিস, বল। আমরা ধরো দুটি ব্যক্তি স্থির আছে, তাদের একে অপরের সাপেক্ষে স্থির আছে, কিন্তু যদি আমরা মহাকাশ থেকে দেখি তাহলে দুজনেই কিন্তু ঘুরছে, ফ্রেম অফ রেফারেন্স। এক্স্যাক্টলি, এই জন্যই আইনস্টাইন তৈরি করলো তার বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটি। এই নিউটনের ফেলে যাওয়ার টুকরো থেকে আইনস্টাইন খেলা শুরু করলো থিওরি অফ রিলেটিভিটি, যার বিখ্যাত ফর্মুলা হচ্ছে E = mc², তাই তো? এই হচ্ছে আইডিয়া রে বাবা, এটাই আইডিয়া। তার জন্য আইনস্টাইন বলে গেছে পৃথিবীতে কেউ গতিতে, মানে এই পৃথিবীতে সবাই সবার সাপেক্ষে গতিশীল, সবাই সবার সাপেক্ষে স্থির। মানে এই যে থিওরি অফ রিলেটিভিটি, এটা তো কোনো একটা আইডিয়া থেকে তৈরি হয়েছে। তা এই থিওরি অফ রিলেটিভিটি তৈরি হয়েছে যে আইডিয়া থেকে, বা এই থিওরিটার যে মোটো, সেটা হচ্ছে পৃথিবীতে সবাই সবার সাপেক্ষে স্থির এবং সবাই সবার সাপেক্ষে গতিশীল। কথাটা কি ক্লিয়ার? রেসপন্স কর বাবা প্লিজ। আচ্ছা বল বাবা, কি বলছিস বল। তাহলে একটু বল, আমি যে এরকম ইন্ট্রোডাকশনটা দিলাম, মানে একটু বাইরে গিয়ে পুরনো যা জিনিস শিখেছি সেগুলোকে ঝেড়ে ফেলে নতুন করে শুরু করব, সেই জায়গাগুলো কি একটু ভালো লেগেছে, না এই জায়গাটা বেকার বলেছি আমি? এবার দেখ বাবা, প্রথম থেকে পড়লে তোরা ক্লাস 8-এ থিওরি অফ রিলেটিভিটি কি বুঝতিস বাবা? আমরা তো এই বয়সে এসেও থিওরি অফ রিলেটিভিটি বুঝি না, তার জন্য এটা একটা আলাদা পেপার, একটা আলাদা স্পেশাল পেপার ফিজিক্সে। তাহলে ক্লাস 6-7-এ যখন, ক্লাস 6-এ বোধহয় নিউটনের ল পড়া হয়েছিল ফার্স্ট, তাহলে সেখানকার বাচ্চারা থিওরি অফ রিলেটিভিটি কি বুঝবে? তুই যতটা ম্যাচিওর, তুই যতটা চিন্তা ভাবনা করতে পারছিস, সেই সকল ক্লাস 6-এর বাচ্চারা সেগুলো কি ভাবতে পারবে? তার জন্য এটাকে মডিফাই করে আমাদের কাছে প্রিন্ট করা হচ্ছে, মানে এটা কিন্তু এক্স্যাক্ট ল নয়। ক্লিয়ার কথাটা বাবা? প্রত্যেকের কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার তাহলে দেখ, আমি এতক্ষণ জিনিসগুলো ভাঙলাম, নতুন করে তৈরি করলাম, এবার একটু তোদের সিলেবাসটা বলে দিই। তো দেখ সিলেবাসটা একটু তোরা দেখে নে।
দাঁড়া 1 মিনিট। শুনেছি নাকি মানে অ্যাটমিক লেভেলেও নাকি নিউটনের ল গুলো অ্যাপ্লিকেবল না। বলবো আরেকবার বল, কথাটা কেটে গেল। সে অ্যাটমিক লেভেলে মানে ইলেকট্রন প্রোটন এগুলোর ক্ষেত্রে নাকি নিউটনস লস অফ মোশন নাকি খাটায় না। নিউটনের ল অফ মোশন দেখ, আগে মানে বর্তমান ফিজিক্সটা না আগেকার দিনের ফিজিক্সের মতো নেই রে বাবা। মানে বর্তমানে ফিজিক্সটা এমন হয়ে গেছে যে আগে আমরা যা যা পড়ে এসেছি সেগুলো প্রত্যেকটা ভুল প্রমাণ করা হচ্ছে। মানে বর্তমানে দেখ, তোরা তো বললি যে একটা পার্টিকেল ফেজ থাকে, একটা ওয়েভ ফেজ থাকে। তো যখন পার্টিকেল ফেজের রেসপেক্টে প্রমাণ করা হয়েছিল নিউটনের লগুলো প্রত্যেকটা কারেক্ট ছিল এবং অ্যাপ্রোপ্রিয়েট ছিল, কিন্তু যখনই ওয়েভ ফেজের রেসপেক্টে আমি সেগুলোকে প্রুফ করার চেষ্টা করছি না, নিউটনের প্রত্যেকটা ল ভুল প্রমাণ হচ্ছে। নতুন করে ফিজিক্সটাকে আবার ডেভেলপ করা হচ্ছে, হয়তো দেখা যাবে আফটার 20 ইয়ার্স নতুন একটা ফিজিক্স বই লেখা হলো যেখানে নিউটনের প্রত্যেকটা জিনিসকে ভুল বলা হয়েছে। কারণ এখন রিসার্চটা কিন্তু মেনলি ওয়েভ ফেজের উপরই কাজ চলছে সব জায়গায়। মানে আমার পাশে একজন দাদা করছে, আমি তার কাছ থেকে জানি সব এখন ওয়েভ ফেজের ওপর, মানে পার্টিকেল ফেজের কোনো কনসেপ্টই নেই। মানে এই যে পার্টিকেল ডিনামিক্স কনসেপ্টটা, এটা প্রায় অনেক বছর আগে হতো। বুঝলি বাবা কথাটা? তাহলে তো সিলেবাস পার্টিকেল ডাইনামিক্সই তো বেশি আছে। পার্টিকেল ডিনামিক্সটাই বেশি আছে রে বাবা, পার্টিকেল ডিনামিক্সটাই বেশি আছে। আচ্ছা দেখ তো, তোরা বোর্ডটা পুরো দেখতে পাচ্ছিস? দেখ তো একটু। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা ওকে, দেখ এবার আমি সিলেবাসটা বলে দিই আস্তে আস্তে। দেখ তোদের টোটাল 5টা ইউনিট আছে। ইউনিট 1, দাঁড়া 1 মিনিট, সরি 1 মিনিট। ইউনিট 1, এই ইউনিট 1টা হচ্ছে তোদের স্ট্যাটিক্স। ইউনিট 1টা হচ্ছে তোদের স্ট্যাটিক্স, মানে এখানে আমরা কি পড়বো, যেখানে আমরা যে সকল বডি বা পার্টিকেল নিয়ে কাজ করব তারা প্রত্যেকে কি ফিক্সড না মোশনে আছে? ফিক্সড। এবার দেখ ফার্স্ট চ্যাপ্টার, এটা হচ্ছে তোদের ফার্স্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কোপ্লেনার ফোর্সেস। প্রত্যেকে খাতায় লেখ, ইউনিট 1 ব্র্যাকেটে স্ট্যাটিক্স চ্যাপ্টার 1 কোপ্লেনার ফোর্সেস। তোদের যখন পড়াবো প্রত্যেকটা চ্যাপ্টার ধরিয়ে পড়াবো যে এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। প্রত্যেকে খাতায় লেখ সিলেবাসটা। ফার্স্ট চ্যাপ্টার কোপ্লেনার ফোর্সেস। এবার এই টোটালটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে ফোর্সেস ইন 3D। তোদের যে স্ট্যাটিক্সের বইটা কিনতে বলেছি প্রত্যেকটা চ্যাপ্টার ওখানে আছে। এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার ফোর্সেস ইন 3D। এখানে আমি মোমেন্ট অফ আ ফোর্স জানবো, নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম জানবো, পয়জন সেন্ট্রাল অ্যাক্সিস, রেঞ্জ, পিচ, এগুলো সব জানবো। নেক্সট চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা হয়তো তোদের সঙ্গে 11এই পরিচিতি পেয়েছে। থার্ড চ্যাপ্টারটা হচ্ছে ফ্রিকশন। বলতো এই চ্যাপ্টারটা 11এ ফিজিক্সে পড়েছিলি? হ্যাঁ স্যার। খুব ভালো লেগেছিল না ফালতু লেগেছিল? মাঝামাঝি। আর পরীক্ষায় এক্সাম দেওয়ার জন্য ফ্রিকশন চ্যাপ্টারটা কেমন ছিল? ভালো ছিল? টাফ ছিল স্যার। টাফ ছিল, কিন্তু এইটুকু দেখবি। এবার দেখ এই মতামতটা, তোদের এই চিন্তাটা আমার কাছে ফ্রিকশন পড়ে চেঞ্জ হয় কিনা দেখ, দেখাবো, চিন্তা নেই। এবার নেক্সট ইউনিট 2। ইউনিট 2 এর ফার্স্ট চ্যাপ্টার, ইউনিট 2 ফার্স্ট চ্যাপ্টার ভার্চুয়াল ওয়ার্ক। ইউনিট 2 ফার্স্ট চ্যাপ্টার ভার্চুয়াল ওয়ার্ক। আর এটা হচ্ছে ইউনিট 2 এর সেকেন্ড চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার নামটা একটু মডিফাইড, মানে স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটাকে বলে না, চ্যাপ্টারটার নাম হচ্ছে স্টেবল অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম। দেখ বাবা, ক্লিয়ার? ক্লিয়ার বাবা? রেসপন্স করবি একটু। হ্যালো হ্যালো
আচ্ছা, ওকে 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 ওকে, ঠিক আছে। এবার নেক্সট তাহলে আমাকে বলতো স্ট্যাটিক্সের টোটাল যে 20 থেকে 25% মার্কস, তার জন্য এক্স্যাক্টলি কটা চ্যাপ্টার? টোটাল 5টা চ্যাপ্টার। ইউনিট 1-এ 3টে চ্যাপ্টার, ইউনিট 2-এ 2টো চ্যাপ্টার, 5টা চ্যাপ্টার। এবার এটা করলে আমার স্ট্যাটিক্স শেষ। এবার আসছে আমি ডিনামিক্স, ভালো করে দেখবি। দেখ ডিনামিক্সের ফার্স্টে এগুলো কি তোরা জানিস? ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এগুলো তোরা জানিস তো? তো এরপরে দেখ যেগুলো আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম, রিলেটিভ ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এগুলো তোরা জানিস। তবুও আমি একবার রিভিশন করে দেবো। তো এইটুকু পার্ট নিয়ে আমার চ্যাপ্টার 1 টার্মিনোলজি, এইটুকু পার্ট নিয়ে আমার ফার্স্ট চ্যাপ্টার টার্মিনোলজি, এটা আমি নতুন বানাবো, টার্মিনোলজি চ্যাপ্টারটা পড়বো। এবার নেক্সট 2 নাম্বার কি বলেছে দেখ, এক্সপ্রেশনস ফর ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন ইন কেস অফ রেক্টিলিনিয়ার মোশন। এবার আমায় বলতো রেক্টিলিনিয়ার মানে কি, কথাটার মানে কি? এইটা এই মানে বলার জন্য ফিজিক্স পড়তে হয় না। রেক্টিলিনিয়ার মানে কি বলা যায়, তোরা খালি বল রেক্টিলিনিয়ার মানে কি। স্ট্রেট লাইন। তাহলে এই জিনিসটাকে আমি বলতে পারি মোশন ইন আ স্ট্রেট লাইন। এই জিনিসটাকে আমি বলতে পারি, দেখ তো মোশন ইন আ স্ট্রেট লাইন কিনা। দেখ বাবা, বলতে পারি মোশন ইন আ স্ট্রেট লাইন। এবার অ্যান্ড বলে আছে দেখ প্লেনার মোশন ইন কার্টেসিয়ান অ্যান্ড পোলার কোঅর্ডিনেট। আচ্ছা প্লেনার মোশন মানে কি রে? প্লেনার মোশন মানে কি একটু বল। মানে কোনো একটা পার্টিকেলের মোশন হবে অ্যালং দ্য প্লেন বরাবর তো? বাবা একটু রেসপন্স কর, চুপচাপ থাকিস না। চুপচাপ থাকলে আমার বলতে সমস্যা হবে, নিজেকে এক্সপ্রেস কর, দেখবি অনেক ইজি টপিকটা। প্লেনার মোশন মানে কি? কোনো একটা পার্টিকেলের মোশন হবে অ্যালং দি প্লেন তো? এটা হচ্ছে নেক্সট চ্যাপ্টার, মোশন ইন আ প্লেন। বাকিরা রেসপন্স করবি, চুপচাপ থাকবি না কেউ। এবার এই মোশন ইন আ প্লেনের 2টো পার্ট আছে দেখ, একটা কার্টেসিয়ান আর একটা পোলার। এবার তোরা ম্যাথামেটিক্সের ছেলেপুলে কার্টেসিয়ান পোলার সবই জানিস, বলতো কার্টেসিয়ান মানে কি কি ভেরিয়েবল নিয়ে কাজ হবে? এক্স ওয়াই জেড না বাবা, জেড না, প্লেন বলেছি কিন্তু, এক্স ওয়াই। আর পোলার কোঅর্ডিনেট মানে কি নিয়ে কাজ হবে? আর থিটা, মানে আর হচ্ছে রেডিয়াস ভেক্টর, থিটা হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, এই নিয়ে কাজ। এবার ও এই মোশন ইন আ প্লেনেরই একটা পার্ট ট্যানজেনশিয়াল নর্মাল কম্পোনেন্টস, মানে আমি ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের অ্যালং ট্যানজেন্ট আর অ্যালং নর্মাল বরাবর কম্পোনেন্ট বার করব। যখন থিওরেম করাবো কি করে বার করব, কোন আইডিয়া থেকে বার করব, সব বলে দেবো। আর লাস্ট এটা জাস্ট অনলি ডেফিনেশন আসে, ইউনিফর্ম সার্কুলার মোশন, এটা জাস্ট ডেফিনেশন আছে, এটার জন্য আলাদা কোনো চ্যাপ্টার নয়। ইউনিফর্ম সার্কুলার মোশন জাস্ট ডেফিনেশন আসে, আর কিছু না। এটা গেল আমার ইউনিট 3 এর ফার্স্ট পার্ট। এবার ইউনিট 4 এর পার্ট দেখ কি আছে, চ্যাপ্টার 4। ফার্স্ট হচ্ছে এইটা ওয়ার্ক পাওয়ার এনার্জি, মানে এখান থেকে এতটা পর্যন্ত হচ্ছে আমার ওয়ার্ক পাওয়ার এনার্জি। ওয়ার্ক পাওয়ার এনার্জি। আর লাস্ট চ্যাপ্টার এখানে এইটা ইম্পালসিভ ফোর্স। এই ইউনিট 3-তে আমার টোটাল 5টা চ্যাপ্টার। ইউনিট 3-তে টোটাল আমার 5টা চ্যাপ্টার। ঝপাঝপ সিলেবাসটা লিখে নে, আজকে আমি নতুন চ্যাপ্টার স্টার্ট করবো, চিন্তা নেই, ঝপাঝপ সিলেবাসটা লিখে নে। লেখা হলে বল। আচ্ছা এবার আমি আসছি ইউনিট 4। এই ইউনিট 4টা তোদের সিলেবাসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। ইউনিট 4টা তোদের সিলেবাসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখ ইউনিট 4 এর ফার্স্ট চ্যাপ্টার, এই যে এই চ্যাপ্টারটা, এটা আমরা কিন্তু মোশন ইন আ স্ট্রেট লাইনেই পড়ে নেব। এই যে লেখা আছে ভার্টিক্যাল মোশন আন্ডার ইউনিফর্ম গ্র্যাভিটি, এটা আমরা মোশন ইন আ স্ট্রেট লাইনেই পড়বো। তো প্রত্যেকে লিখে নে মোশন ইন আ স্ট্রেট লাইনের পাশে ফার্স্ট ব্র্যাকেট দিলে হরাইজন্টাল মোশন প্লাস ভার্টিক্যাল মোশন।
আমরা যে বইটা বলেছি কিনতে ঘোষ চক্রবর্তী, ওখানে হরাইজন্টাল মোশন আর ভার্টিক্যাল মোশন একসঙ্গেই দেওয়া আছে। তো যেখানে মোশন ইন স্ট্রেট লাইন লিখেছিস তার পাশে ব্র্যাকেট দিয়ে লিখে নে হরাইজন্টাল প্লাস ভার্টিক্যাল মোশন। লিখেছিস বাবা? এবার নেক্সট, এই জিনিসটা আমি পরে বলছি, মানে অনেক কিছু রিপিট আছে, এইটাই এই মডিউলেই রিপিট আছে বলে দিচ্ছি। নেক্সট কনস্ট্রেইন মোশন। নেক্সট হচ্ছে কনস্ট্রেইন মোশন। এবার কনস্ট্রেইন মোশন বলতে কি বোঝে সেটা আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা ধর এরকম একটা বাটি আছে, এবার ধর একটা বলকে যদি আমি এভাবে গড়িয়ে দিই, ধর এই বলটাকে আমি এইদিকে ধর গড়িয়ে দিচ্ছি বা ধর এইভাবে গড়িয়ে দিচ্ছি, তাহলে বলটা তো একটা মোশনের রেসপেক্টে নিচে এসে পড়বে, হ্যাঁ কি না আগে একটু বল। এই মোশনটাকে বলা হয় কনস্ট্রেইন মোশন, এই মোশনটাকে বলা হয় কনস্ট্রেইন মোশন। এবার ডিটেলসে যখন চ্যাপ্টার পড়বো, স্টাডি করব, এইটাকে কনস্ট্রেইন মোশন বলা হয়। এইটুকু আপাতত খালি মাথায় রাখ, ঠিক আছে? আচ্ছা এক মিনিট। নেক্সট 2 নাম্বার, সরি দাঁড়া 1 মিনিট। 2 নাম্বার নেক্সট হচ্ছে এই দেখ, ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি ইন আ রেজিস্টিং মিডিয়াম। লিখে নে, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে মোশন ইন আ রেজিস্টিং মিডিয়াম। মোশন ইন আ রেজিস্টিং মিডিয়াম। চ্যাপ্টার 3, এটা তোরা ক্লাস 11-এ পড়েছিলি। দেখ তো, সরল দোলগতি বলে কোনো চ্যাপ্টার ক্লাস 11-এ পড়েছিলি? এটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা এসএইচএম। এটা নেক্সট চ্যাপ্টার, চ্যাপ্টার 4। এই এসএইচএম এর মধ্যেই পুরোটা আছে, এসএইচএম এর মধ্যেই পুরোটা আছে। চ্যাপ্টার 4 এখানে দেখ, মোশন ইন আ রেজিস্টিং মিডিয়াম সেখানে লিখেছিস, ওখানে পাশে লেখ হরাইজন্টাল প্লাস ভার্টিক্যাল, সরি 1 মিনিট, একটু চেঞ্জ করবি, একটু ভুলেছে, দাঁড়া আরেকবার লিখে নিচ্ছি, দাঁড়া। চ্যাপ্টার 2 কনস্ট্রেইন মোশন, চ্যাপ্টার 3 মোশন ইন আ রেজিস্টিং মিডিয়াম, এর পাশে লেখ, এখানে দুটো আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল আর আরেকটা হচ্ছে প্রজেক্টাইল। এখানে দুটো আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা প্রজেক্টাইল। এই ভার্টিক্যালের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে আপওয়ার্ড আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড, ঠিক আছে? ওই যেটা আমার প্রজেক্টাইল মোশন সেটাই বলে দিয়েছে এখানে। দেখ বাবা, ঠিক আছে? একটু রেসপন্স কর, ঠিক আছে কিনা? এবার নেক্সট, এই জায়গাটা দুটো চ্যাপ্টার, অরবিটস ইন সেন্ট্রাল ফোর্স, এটা হচ্ছে চ্যাপ্টার 5 সেন্ট্রাল অরবিট। এটা হচ্ছে আমার চ্যাপ্টার 5 সেন্ট্রাল অরবিট। আর স্টেবিলিটি অফ নিয়ারলি সার্কুলার অরবিট, এটা হচ্ছে চ্যাপ্টার 6 স্টেবিলিটি অফ অরবিট। ঠিক আছে? এবার এই যে জায়গাটা, এটা পুরোপুরি একটা চ্যাপ্টার, এখান থেকে এই পুরোটা একটা চ্যাপ্টার। এটা হচ্ছে আমার প্ল্যানেটারি মোশন, চ্যাপ্টার 7 প্ল্যানেটারি মোশন। ঠিক আছে? এবার দেখ, তোদের একটা প্রশ্ন হতে পারে, দাদা কোনটা বল? সেন্ট্রাল অরবিট, সেন্ট্রাল অরবিট। এবার তোদের মনে একটা প্রশ্ন, দাদা ইনভার্স স্কোয়ার লটা কি একটু বলতো। এই লটা কি তোরা পড়েছিলি গ্র্যাভিটেশনে? এই লটা পড়েছিলি, F = gmm/r²? হ্যাঁ কি না একটু বল।
জিটা কি ছিল? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এম কি ছিল? প্রথম বডির মাস, স্মল এম ছিল সেকেন্ড বডির মাস। এবার বলতো এই ওপরের পার্টটা পুরোপুরি কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট না? constant. তাহলে এটাকে আমি সাম কে নাম দিচ্ছি। তাহলে এফ ইকুয়ালস টু কে বাই আর স্কোয়ার হলে বাই ক্লাস 10 এর ভ্যারিয়েশন, ক্লাস 10 এর ভ্যারিয়েশন চ্যাপ্টার থেকে কি বলতে পারি? এফ ভ্যারিসেস 1 বাই আর স্কোয়ার বলতে পারি। এটাই হচ্ছে ইনভার্স স্কোয়ার ল, আর কিছু না। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স কর বাবা। আর এইখানকার লাস্ট চ্যাপ্টার, আচ্ছা 1 মিনিট, এখানকার লাস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 8, আর্টিফিশিয়াল স্যাটেলাইট। একটু মিস্টেক হলো, দাঁড়া 1 মিনিট। হ্যাঁ, আরেকটা লিখে নিস তো বাবা, বলে দিচ্ছি, এটাকে লিখে নে। এই ইউনিট 4-এ আমার 8টা চ্যাপ্টার, এই ইউনিট 4-এ আমার 8টা চ্যাপ্টার। হ্যাঁ বল। Sir, last point क्या लिखा? Artificial. আর্টিফিশিয়াল স্যাটেলাইট, এই যে এখান দেখে দেখে লেখ, এই যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। লেখা হলে বলবি বাবা আমাকে। Yes, sir. বাকিদের হয়েছে? Yes, sir. এবার ইউনিট 3-তে একবার যা। ইউনিট 3-তে দুটো চ্যাপ্টারের মেনশন করতে আমি ভুলে গেছি, একটু লিখে নে প্লিজ। একটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স, একটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স, আর আরেকটা, হ্যাঁ Sir, लिखा हुआ है. আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আরেকটা চ্যাপ্টারের নাম যেটা এখানে মেনশনই করা নেই কিন্তু করতে হবে, ওখান থেকে একটা 8 মার্কসের প্রশ্ন আসে, কলিশন অফ ইলাস্টিক বডিজ। এটাও ক্লাস 11-এ পড়া। এই চ্যাপ্টারটা সিলেবাসে লেখা নেই কিন্তু পড়তে হবে, এখান থেকে 8 মার্কসের প্রশ্ন আসে একটা। হয়েছে বাবা? ওকে ওকে। এবার ইউনিট 5টা বলে দিচ্ছি তোদের খালি। ইউনিট 5টা হচ্ছে বেসিক্যালি, এই ইউনিট 5টাই হচ্ছে রিজিড ডিনামিক্স। দেখ নাম দেওয়া আছে মেনি পার্টিকেল সিস্টেম, এটাই হচ্ছে আমার রিজিড ডিনামিক্স। রিজিড ডিনামিক্সে এটা হচ্ছে একটা ফার্স্ট চ্যাপ্টার, এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যাপ্টার মোমেন্ট অফ আ ফোর্স, আর এখানে যে থার্ড চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা পড়তে গেলে মিডিলে আরো 2খানা চ্যাপ্টারের কনসেপ্ট লাগতে পারে। সরি, এটা রাখছি, দাঁড়া 1 মিনিট। এটা হচ্ছে আমার ফার্স্ট চ্যাপ্টার, এটা সেকেন্ড চ্যাপ্টার, আর এটা হচ্ছে আমার থার্ড চ্যাপ্টার। ওকে, এটা আমার থার্ড চ্যাপ্টার। এবার এই থার্ড চ্যাপ্টারটা পড়তে গেলে আমার মাঝখানে কিছু কিছু কনসেপ্ট লাগবে, যেগুলো আমার এই আগের চ্যাপ্টারগুলো নয়, মানে এই আগের চ্যাপ্টারগুলো ছাড়াও আরো বেশ কয়েকটা নতুন চ্যাপ্টারের কনসেপ্ট লাগবে। তো এই পার্টটা যেটা আছে, এই পার্টটা আমার অপশানে থাকে, মানে ইউনিট 4-এর সঙ্গে ইউনিট 5 অর থাকে, মানে কোয়েশ্চেন প্যাটার্নটা এরকম, ইউনিট 4-এর কিছু কোয়েশ্চেন থাকলো, আর এর থেকে একটা কোয়েশ্চেন তুললো, আর ইউনিট 5 থেকে একটা কোয়েশ্চেন তুললো, এই দুটোর মধ্যে অর থাকে। মানে কেউ যদি ইউনিট 4 ঠিক করে ইউনিট 5 করার তার দরকারই পড়ে না। কিন্তু আমি বলছি আগে আমি ইউনিট 4 পর্যন্ত পুরোপুরি করাবো, ইউনিট 4 পর্যন্ত পুরোপুরি করানোর পর তারপর আমি ইউনিট 5 ঢুকবো। মানে আগে আমার মেন ফোকাস ইউনিট 1, 2, 3, 4, আগে আমি মেন ফোকাস দেবো ইউনিট 1, 2, 3, 4 এর ওপর। ইউনিট 1, 2, 3, 4 পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, আমি তারপর ইউনিট 5 ঢুকবো। ক্লিয়ার প্রত্যেকের কাছে?